আয়ুষীর মুখে সমস্ত সত্য কথা জানার পরেই নিজে পুলিশের হাতে বাবিনকে তুলে দিল ভূমিকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী বাড়িতে ফিরে এলে সবাই মিলে আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী তুই এখানে কি করে এলি, তোকে কে এখানে পৌঁছে দিল? তখনই নন্দিনী বলে, আমি বুঝতে পারছি না আয়ুষী, তুই এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? তোর চুপ করে থাকাটা কিন্তু শোভা পায় না। তোকে বলতে হবে, আজকে তোর মুখ খুলতে হবে যে তোকে এখানে কে পৌঁছে দিল বা কে তোকে এখানে এখানে দিয়ে গেল। তুই যদি আজকে না বলিস তবে তবে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তখন এ কথা শুনে আয়ুষী বলে, তোরা কেন আমাকে এখানে এভাবে এভাবে জেরা করছিস? সবাই মিলে আমাকে নরকে ঠেলে দিয়েছিলিস আর এখন আমার থেকে জানতে চাইছিস? তোরা জানিস না আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কি করছিলাম? আমাকে আমাকে বিজিতের কাছে তো তোরাই পাঠিয়েছিলি। এখন কেন অভিনয় করছিস তুই? তুই তো সবটাই জানতি, তাই না বড়দি ভাই? তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, এসব কি বলছিস আয়ুষী? আমি সবটাই জানতাম মানে? আমি কি জানতাম? কি জানার কথা বলছিস তুই? তুই সবটা আমাকে বল প্লিজ, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর মুখ থেকে আমি সবটা শুনতে চাই। তুই কি বলতে চাইছিস সবটা? তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, তুই জানতিস না বিজিত আমাকে তুলে নিয়ে গেছে? তুই জানতিস না বিজিত জিজুকে মেরেছে? তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, এসব কি বলছিস তুই? তখনই বাবিন নেমে আসে আর বলতে থাকে, আয়ুষী বোন তুই কোথায় ছিলি এতদিন? তুই ফিরেছিস? এরপরে দেখা যাবে তখনই বাবিন আয়ুষের গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই আয়ুষী বাবিনকে ছিটকে ফেলে দেয় আর বলতে থাকে, লজ্জা করে না তোর? এরকম করে সবার সামনে অভিনয় করছিস? তুই তো সবটা জানতি। তুই ড্যাডি দুজনে মিলে আমাকে নরকে ঠেলে দিয়েছিলি, এখন কেন ন্যাকামি করছিস? তুই আর ড্যাডি মিলে আমাকে বিজিতের হাতে তুলে দিয়েছিলি, বিজিতকে বলেছিলি আমাকে নিয়ে চলে যেতে। তোরা তোরা এখন ভুলে যাচ্ছিস সবটা? এভাবে এভাবে লুকিয়ে রাখলে কি হবে? তোরা কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সবটা জানি, তোদের ব্যাপারে সমস্ত কিছু জানি আমি। এ কথা শুনে বাবিন বলতে থাকে, তুই ভুল বুঝছিস আয়ুষী, তুই ভুল বুঝছিস। তুই আমাকে এভাবে এভাবে বলতে পারিস না, এভাবে কথা বলার তোর কোনো রাইট নেই। তখন এ কথা শুনে দেখা যাবে এ কথা শুনে আয়ুষী বলে, আমার একদম রাইট আছে, আমি যা বলছি একদম ভেবেচিন্তেই বলছি। তুই আমার সঙ্গে যেটা করেছিস সেটা যেন কোনো বোনের সঙ্গে কোনো ভাই না করে। তোর মতো দাদা থাকার থেকে না থাকাটা অনেক বেটার, জানো বৌমনি? দাদা দাদা সবটাই জানতো, বাবিনদা সবটা জানতো। আমাকে ও নিজের হাতে বিজিতের হাতে তুলে দিয়েছে। জিজু যখন আমাকে বাঁচাতে এসেছিল তখন ও জিজুর মাথায় আঘাত করেছিল, যার কারণে জিজু আর নড়তে পারছিল না। এরপরে বিজিত ইচ্ছে করে দেখা যাবে জিজুকে বুলেটের সামনে ধরে ফেলে। আর সর্দি ভাই, আমার বিশ্বাস সর্দি ভাই বিজিতকে শুট করতে চেয়েছিল, কিন্তু ইচ্ছে করে বিজিত জিজুকে সেখানে নিয়ে আসে আর সামনে নিয়ে আসায় জিজুর পিঠে তিনটে বুলেট বিঁধে যায়। এ কথা শুনে দেখা যাবে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, তুই কি বলছিস এসব? তুই কথাগুলো ভেবে বলছিস তো? তখনই দেখা যাবে বিজিত বলে, হ্যাঁ। তখনই আয়ুষী বলে, হ্যাঁ হ্যাঁ বড়দি ভাই, আমি একদম ঠিক বলছি। তখনই দেখা যাবে নন্দিনী বলে, তবে তবে এখন বিজিত কোথায়? বিজিতকে তুই কোথায় রেখে এসেছিস? আর তুই একা একা এখানে কি করে বা এলি? তুই ওখান থেকে বেরোলি কি করে? তখন এ কথা শুনে আয়ুষী বলে, সে একজন আমাকে বাঁচিয়েছে, কিন্তু আমি তাকে দেখিনি। আর বিজিতকে শুট করা হয়েছে। বিজিত এখন কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওখান থেকে পালিয়ে এসেছি। বিজিতকে কেউ একজন শুট করেছিল, আমি সেই সুযোগে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে এসেছি। এ কথা শুনে দেখা যাবে সবাই অবাক হয়ে যায়। ভূমিকা বলতে থাকে, এসব কি বলছো তুমি? বিজিতকে শুট করেছে মানে? কে শুট করেছে? তখনই আয়ুষী বলে, আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ফোন করে বলে, কি ব্যাপার আয়ুষী, তোমাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে মুখ খোলো যে বিজিতকে কে শুট করেছে, বিজিতের ব্যাপারে আমাকে সবটা বলো, তা না হলে কি হতে পারে তুমি খুব ভালো করেই জানো। এরপরে দেখা যাবে তখনই ভূমিকা আয়ুষের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, আয়ুষের স্টেটমেন্টে আমি আপনাদের সবাইকে জেলে পুরবো, আপনাদের সবার নামে আমি কমপ্লেন জানাবো। সবার আগে আমি বাবিনকে জেলে পুরবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে জেলে ভরে দিব। এ কথা শুনে বাবিন অবাক হয়ে যায়। বাবিন বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি তোমার স্বামী, তুমি আমাকে কি করে পুলিশে দিতে চাও? আমি তো বুঝতে পারছি না ভূমিকা, তোমার কথাগুলো সত্যি আমার অবাক লাগছে। তখন এ কথা শুনে
দেখা যাবে দেখা যাবে ভূমিকা বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, তোমার মতো ক্রিমিনাল স্বামী আমার কোনো প্রয়োজন নেই। আমি প্রথম থেকে তোমাকে বলেছি, বাবিন তুমি এসবে নিজেকে জড়িও না, তুমি এসব থেকে সরে এসো, কিন্তু তুমি আমার কথা কোনো সময় শোনোনি, সবসময় তুমি আমার কথাগুলো অবাধ্যই হয়েছো, তুমি তোমার বাবার কথা মতো চলেছো, তোমার বাবার বিজনেসে তুমি নিজেকে জড়িয়েছো, নিজেকে এভাবে একটা ক্রিমিনালে তৈরি করেছো। তবে কেন আমি তোমার জন্য এতটা এতটা কষ্ট স্যাক্রিফাইস করব বলো তো? কিছুতেই আমি এতটা স্যাক্রিফাইস করব না, কিছুতেই না। তখন এ কথা শুনে বাবিন বলে, তুমি এমন কেন করছো ভূমিকা? তখনই আয়ুষী বলে, আমি তোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেব, আমি পুলিশের কাছে স্টেটমেন্ট দেব যে তুই আমাকে আমি স্পেশাল ব্রাঞ্চে গিয়ে তোর নামে কমপ্লেন জানাবো। তুই তুই ড্যাডি দুজনে মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস, আমার জীবনটা একদম শেষ করে দিয়েছিস, তোদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। তখন এ কথা শুনে দেখা যাবে বাবিন বলে, তুই এসব কি বলছিস আয়ুষী? তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর দাদা, তুই আমার সঙ্গে এভাবে কোনোভাবে ব্যবহার করতে পারিস না, আমি তোর দাদা। আমার সঙ্গে তুই এরকম করে কেন কথা বলছিস? তুই আমাকে আর ড্যাডিকে পুলিশে দিতে চাইছিস? তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, তোরা যেহেতু আমার কথা ভাবিসনি, তবে আমি কেন তোদের কথা ভাববো? তোরা জেনে বুঝে আমাকে এই নরকে ঠেলে দিয়েছিস, শুধু আমাকে নয়, আরো আরাধ্যাকেও তোরা তোরা জেনে বুঝে একটি একটি নরকের মধ্যে ঠেলে দিয়েছিস। অবশ্য আরাধ্যাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আরাধ্যা তখন বোঝেনি। এরপরে আমাকেও বোঝানোর অনেক চেষ্টা করেছে সর্দি ভাই, কিন্তু আমিও তখন অন্ধবিশ্বাস করেছিলাম বিজিতকে, কোনোভাবেই বিশ্বাস করিনি, কিন্তু আমি পরে বিশ্বাস করেছিলাম। তখন আমার জীবনটা সুন্দর করে আমি গুছিয়ে নেওয়ার সুযোগ পেতাম, কিন্তু তোমরা তোমরা কিছুতেই আমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার সুযোগ আমাকে করতে দাওনি। তোমরা দুজনে মিলে আমাকে আমাকে ওই নরকে ঠেলে দিয়েছো। আজকে আমার জীবনটা এমন একটা অনিশ্চিত জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমি কোনো জায়গায় কারো সামনে মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে দেখে ছি ছি করবে, সবাই বলবে, ওই দেখো আয়ুষী মুখার্জি, যে কিনা একটি ছেলের সঙ্গে থেকে এসেছে, যে কিনা একটি ছেলের সঙ্গে অনেক দিন যাবৎ ছিল, আর সে তার থেকে সে এসেছে, আর সে লগ্নভ্রষ্টা, সে বিবাহিত, সে ডিভোর্সি। সবাই আমার দিকে আঙুল তুলে এসব কথা বলবে, আমি কি এসব কথা মেনে নিতে পারবো? আমার তো মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এ কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, এসব কিছুই হবে না, তুই বিজিতের সঙ্গে সংসার করবি। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, আমি আমি বিজিতের কাছে যাই, যদি আমাকে যেতেই হয় তবে আমার লাশ যাবে, আমি নয়। এ কথা শুনে কৃপর্ণা আয়ুষীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, এসব কথা বলবি না, একদম এসব কথা বলবি না, আমি তোর মা, আমি তোকে কিছুতেই আর নরকে ফেলতে দেব না। এবার এবার আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, এবার আমি তোর বাবাকে বুঝিয়ে দেব যে আমার মেয়েটা খেলনা নয়, আমার মেয়েটাকে যখন তখন ছুঁড়ে ফেলে দেবে, আবার ইচ্ছে হবে আমার মেয়েটাকে কাছে টেনে নেবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। এ কথা শুনে দেখা যাবে তখনই আয়ুষী বলে, তুমি তুমি যদি আগে এই বোঝাটা বুঝতে মা, তবে আমার জীবনটা এতটা এতটা কষ্টে ভরে উঠতো না, আজকে আমাদের জীবনটা অনেকটা সুন্দর হতো। আজকে আরাধ্যাকেও আমি জানি আরাধ্যাও সুখে নেই, আরাধ্যা অনেকটা কষ্টে আছে, ও সবার সামনে মুখ চেপে কথা বলে, তবে তবে ওর যে মনের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা একমাত্র ওই জানে, আমরা কেউ কিচ্ছু জানি না। ওকে আমরা কখনো বোঝার চেষ্টাও করিনি, ও যে কতটা কষ্ট নিয়ে এভাবে সবার সামনে হেসে বেড়ায়, সবার সামনে ঘুরে বেড়ায়, সেটাও একমাত্র ওই জানে, আমরা কি করে জানবো বলো? আর তুমি তো মা, তুমিও বুঝতে পারোনি কখনো ওর বেদনাটা, ওর ব্যথাটা তুমিও কখনো বোঝার চেষ্টা করোনি। ও তো অনেকটা অনেকটা ভেঙে পড়েছে, ওকে ওকে ভেঙে দিয়েছে এই লোকটা ওকে দুমড়ে মুচড়ে একদম ভেঙে দিয়েছে। এরপরে দেখা যাবে তখনই বাবিন বলে, তোরা তোরা দু বোন মিলে আমাকে কেন দোষারোপ করছিস? আমি তো কিছু করিনি, যা করেছে ড্যাডি করেছে, ড্যাডি আমাকে সঙ্গ দিয়েছে, তাই আমি সবকিছুতে ড্যাডিকে সহযোগিতা করেছি, জাস্ট এইটুকুই, এছাড়া তো আর কিছুই নয়। তখন এই কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, ড্যাডি বলবে বলেই তুই সবটা করবি? কই, আমরা তো করিনি। হ্যাঁ আমি একটা সময় ছিলাম যখন যখন ড্যাডির কথা মতো চলতাম, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ড্যাডির কথাগুলো পুরোটাই ভুল। ড্যাডি যেটা যেটা করেছে আমাদের জীবনে সবটাই সবটাই আমাদের জীবনে একটা 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 করে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তখনই ভূমিকা বলে, আয়ুষী আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম, তোমার সর্দি ভাই তোমাকে কখনো ভুল কথা বলবে না, তোমার সর্দি ভাই তোমার জন্য কখনো ভুল ডিসিশন নেবে না। তো তিনি তোমাকে বারবার বুঝিয়েছিল যে তুমি তুমি কোনোভাবে বিজিতের সঙ্গে বিয়েটা করো না, বিজিতের সঙ্গে বিয়ে করলে তোমার জীবনটা একদম শেষ হয়ে যাবে, কিন্তু তুমি কিছুতেই ওর কথাগুলো বিশ্বাস করোনি, ওকে বিশ্বাস করোনি, ওর কথাগুলো নিজে কখনো গায়ে লাগাওনি। এ কথা শুনে দেখা যাবে
দেখা যাবে তখনই আয়ুষী বলে, হ্যাঁ বৌমনি, এটাই আমার সব থেকে বড় ভুল। এরপরে ভূমিকা পুলিশ স্টেশনে ফোন করলে তখনই দেখা যাবে স্পেশাল ব্রাঞ্চ থেকে অফিসাররা আসে আর পুলিশ এসে বাবিনকে ধরে। তখনই ভূমিকা বলে, আমি ওনাকে ওনাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি আর সমস্ত প্রমাণও আমিও আমিও আয়ুষী দুজনে মিলেই জোগাড় করব। আর আয়ুষী যে স্টেটমেন্ট দেবে তাতে অনেক বড় একটা প্রমাণ হয়ে যাবে। ওর মুখের স্টেটমেন্টটাই আসল, কারণ কারণ ও হচ্ছে ভিকটিম, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানের মূল সূত্রই ওকে নিয়ে। তাই ও যেটা স্টেটমেন্ট দেবে সেটাই কিন্তু আদালতে একদম একদম খাপে খাপ মিলে যাবে। এ কথা শুনে দেখা যাবে তখন সৌরভ ভয় পেয়ে যায়। এরপরে দেখা যাবে আয়ুষী বলে, হ্যাঁ আমি আমি দেখেছি এই লোকটাও সেখানে ছিল। এই লোকটা, এই যে সৌরভ, এই লোকটাও ওখানেই ছিল। আমি আমি সবটা বলবো, আদালতে সবটা বলবো। এই লোকটাও জিজুকে মেরেছিল সেদিন, এই লোকটাও আমাদের এদের সঙ্গে হাত মিলিয়ে জিজুকে মেরেছে। আমি সবটাই দেখেছি। এ কথা শুনে দেখা যাবে ভয় পেয়ে যায় সৌরভ। সৌরভ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি এসব কি বলছো আয়েশি? তুমি আমাকে কেন এসবের মধ্যে ফাঁসাচ্ছ? তুমি একদম আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলতে পারো না। ঠিক তখনই জিৎ মুখার্জি বাড়ি ফিরে আর বলতে থাকে, আয়েশি মা, তুই এসেছিস? কখন ফিরলি? আমাকে তো একটাবারও কেউ জানালো না। তখনই আয়েশি বলতে থাকে, সত্যি কথা বলতে, তুমি যদি আমার বয়সে ছোট হতে আর তুমি আমার ড্যাডি না হতে, তবে আজকে তোমাকে আমি একটা জোরে থাপ্পড় মেরে তোমাকে বুঝিয়ে দিতাম যে এই যে অন্যায়গুলো করছো তুমি, সেটা একদম ঠিক নয়। তুমি নিজের লাভের জন্য নিজের মেয়েদেরকেও ব্যবসায় নামাতে দুবারও ভাবছো না। তুমি তোমার মেয়েদেরকে ব্যবসায় নামিয়ে ফেলেছো। তুমি তোমার মেয়েদের নিয়ে নোংরা ডিল করছো। তুমি বুঝতে পারছো না? তুমি আগুন নিয়ে খেলছো। তুমি তোমার দুই মেয়েকেই একদম একদম বিষধর সাপের মুখে ছেড়ে দিয়েছো। তোমার ছোট মেয়ে আরাধিয়া, তাকে তুমি কর্ণ চ্যাটার্জির বাড়িতে দিয়েছো, যে কিনা আরেকটি কোকড়া সাপ। আর বড় মেয়ে আয়ুষী, তাকেও তুমি একটা বিষধর সাপের কাছে ছেড়ে দিয়েছিলে। কিন্তু সেই সাপটাকে শুট করা হয়েছে। তুমি নিশ্চয়ই সে খবরটা পেয়েছো। এ কথা শুনে দেখা যাবে জিৎ বলতে থাকে, এসব কি বলছিস তুই? কাকে শুট করেছে? বিজিতকে? তখন এ কথা শুনে আয়ুষী বলে, হ্যাঁ, তুমি দেখছি সবটাই বুঝে নাও। তখনই যে জিৎ মুখটা কুঁচকে যায়। এরপরে দেখা যাবে আয়ুষী বলে, ড্যাডি, আমি সবটা জানি। তুমি তুমি তোমার ছেলে দুজনে মিলে আমাকে বিজিতের হাতে তুলে দিয়েছিলে আর বিজিতের সঙ্গে তোমাদের ডিল হয়েছিল আমাকে বিজিত নিয়ে চলে যাবে। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ বলতে থাকে, তুই ভুল বুঝছিস। আমিও তোকে না পেয়ে খুব পাগল হয়ে গিয়েছিলাম। তখন এ কথা শুনে আয়ুষী বলে, তবে তো একটা তো অ্যাফেয়ার করনি তুমি, আমার হয়ে কোনো কেস করনি, কোনো রকম কোনো খোঁজার চেষ্টা করনি। কেন মিথ্যে বলছো? তুমি তুমি আর তোমার ছেলে দুজনে মিলে বিজিতের সঙ্গে মিট করেছিলে। আমি সবটাই দেখেছি, সবটাই শুনেছি, সবকিছু আমি জানি। তুমি সেখানে গিয়েছিলে কিন্তু আমার সঙ্গে তুমি দেখা করোনি। তুমি ওই ফ্ল্যাটে গিয়েছিলে, ওখানে গিয়ে তুমি ওই বিজিতের সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু আমার কথা একবারও জিজ্ঞেস করোনি, বলনি যে আমার মেয়েটার সঙ্গে আমি দেখা করে আসি। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ চুপ করে থাকে। এরপরে আয়ুষী বলে, তোমার মতো বাবা যেন কোনো মেয়ের না হয়। যে মেয়ের হবে সে মেয়ের জীবনটা আমার মতো নষ্ট হয়ে যাবে। আমাদের দু বোনের জীবনটা তুমি নিজের বিজনেসের জন্য, নিজের লাভের জন্য আমাদের যে দু বোনের জীবনটা একদম শেষ করে দিয়েছো, যেটা একদম ঠিক করনি তুমি। এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি স্টেটমেন্ট দেব, তোমাদের সবাইকে আমি হাজতে পুরবো। তোমরা জিজুকে মেরেছো, তোমরা তোমরা ওই দুটো বাচ্চা, নিষ্পাপ বাচ্চাদেরকে এতিম করে দিয়েছো, ওদেরকে অনাথ বানিয়ে দিয়েছো। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে জিৎ বলতে থাকে, আয়ুষী, তুই কিন্তু আমার মেয়ে, তুই একদম বাড়াবাড়ি করবি না। তখনই সত্যজিৎ বলে, একদম ওর দিকে চোখ রাঙাবি না। ওর যা যা বলার আছে ও সবটা বলবে, সবকিছু। এবার এবার তোদের পাপের বিনাশ করতে হবে। তোরা অনেকদিন এসব কিছু করেছিস, আর নয়, এসব তোদের আর সহ্য হচ্ছে না। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ বলতে থাকে, তুমি কেন এসবের মধ্যে কথা বলছো? এখানে তো আমাদের বাবা আর মেয়ের কথা হচ্ছে। তুমি তো এখানে কথা বলার কোনো যোগ্যতাই রাখো না। এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুই এসব কি বলছিস? আমি তোর দাদা, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস তুই কোথা থেকে পাস? তখনই আয়ুষী বলে, জেঠু, তুমি ভেবো না, ওনার ওনার সমস্ত বোধ বুদ্ধি চলে গেছে। উনি টাকার মোহে সমস্ত কিছু ভুলে গেছে। ওনার কাছে ছোট বড়র কোনো রকম কোনো ভেদাভেদ নেই। উনি সবার সঙ্গে এভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছেন, তাই না মিস্টার জিৎ মুখার্জি? আপনাকে আমার ড্যাডি বলে ডাকতেও ঘৃণা লাগছে। যে যে বাবা কিনা তার মেয়েকে বিজনেসের জন্য বিলিয়ে দেয়, সে কখনো কোনো মেয়ের বাবা হতে পারে না। তোমাকে দেখে আমার সত্যি ঘৃণা হচ্ছে, তোমাকে দেখে আমার সত্যি করুণা হচ্ছে। তুমি কিছুতেই আমার ড্যাডি হতে পারো না। এ কথা শুনে দেখা যাবে
ঋতুপর্ণা বলে, তোমার কারণে আমার মেয়েটার আজকে এই দশা। আমি তোমাকে বারবার বলেছি আমার মেয়েটা কোথায়, তুমি তুমি কেন খোঁজ নিচ্ছ না? কিন্তু তুমি কখনো সেটা জানতে চাওনি, কখনো আমাকে বলনি যে তুমি সবটা জানো যে আমার মেয়েটা কোথায়। আমার মেয়েটাকে ওই নরপশু ওখানে আটকে রেখেছিল, ওকে টর্চার করেছে। ওর চেহারাটার অবস্থা কি হয়েছে তুমি কি দেখতে পারছো? ওকে ওকে দেখতে কেমন লাগছে, কেমন কেমন ফ্যাকাশে হয়ে গেছে, মনে হয় যে কতদিন হলো খায় না, কতদিন হলো নিজের শরীরের যত্ন নেয় না। ওকে দেখে আমার কান্না আসছে, তোমাকে দেখে আমার ঘৃণা করছে যে তোমার মতো লোকের সঙ্গে আমি সংসার করে আসছি, আর তোমাকে সঙ্গ দিয়ে আজকে আমি আমার মেয়েদের জীবনটা নষ্ট করে দিয়েছি। ও তো ঠিকই বলেছে, আরাধিয়ার জীবনটাও নরক হয়ে গেছে, ওর জীবনেও সুখী নেই। ও তো কোনোভাবে সুখ পাচ্ছে না ওখানে। ওই কর্ণ চ্যাটার্জি যেখানে আছে সেখানে কোনো মেয়ে সুখী হতে পারে না। আর তারপরে তোমার কারণে আমার এই মেয়ে, আমার বড় মেয়ে আয়েশি, ওর জীবনটাও নষ্ট হয়ে গেল, ওর কপালটাও পুড়ে গেল। এখন আমার মেয়েগুলোর কি হবে? আমার মেয়েটার দিকে সবাই আঙুল তুলে বলবে ওর লগ্নপুষ্টা, ওর বিয়ে হয়নি। এটা কি আমি মেনে নিতে পারবো? কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই আমি এটা মেনে নিতে অভ্যস্ত নয়।